এমন একজন মানুষকে মারার জন্য তাদের কত পরিকল্পনা ছিল। ওর আত্মহত্যা করার মতো ছেলে সে না, ওকে হত্যাই করা হয়েছে। আর এই মানুষটাকে আজীবন বাঁচিয়ে রাখার জন্য ভক্তরাদের মনে হাজারো পরিকল্পনা। তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? হয়তো তার কিছু গানের জন্য, তার কিছু গান, তার কিছু কথা, তার স্টাইল। ওনাদের সময় ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জমজমাট অবস্থা ছিল, এখন তো ফিল্ম নাই, ফিল্ম তো এখন ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যতবার নামাজ পড়ি ইবাদতে মার জন্য দোয়া করি, সাথে আমার ভাই ইমন ভাই সালমান শাহর জন্য আমি দোয়া করি। ব্ল্যাক আর্টদের সাথে দর্শকদের মারামারি হতো যে টিকিট নাই কেন, আর এখন সিনেমা হলই উধাও হয়ে গিয়েছে। 29 বছর সময় লেগে গিয়েছে এটা হত্যা না আত্মহত্যা শুধু এতটুকু জানার জন্য। 29 বছর পর কোর্ট বিভিন্ন সাক্ষ্য এবং তথ্যপত্র দিয়ে এটাকে রায় দিয়েছে যে হত্যা, এবং হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য অপমৃত্যু মামলা থেকে পারমিশন দিয়েছে। ইতিমধ্যে একটি মামলা অলরেডি রমনা থানায় হয়ে গিয়েছে। এখন এক কথা যদি বলি, তারা প্রভাব খাটিয়েছে। সেই সময় আসলে আমরা অনেক ছোট, বয়স খুব বেশি ছিল না, এত তখন নিতাম না। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি আসলে সালমান শাহ মা, নীলা চৌধুরী আমাদের মা, সবার মা, উনি গিয়েছিলেন, কিন্তু আসলে সেটিকে তারা আমলে নেয়নি। বিভিন্ন মহল থেকে চাপ দিয়েছে থানা এবং বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে চাপ এসেছে দেখেই হয়তোবা সেই সময় এটাকে হত্যা মামলা। এবং এত বছর যাবতও আমরা মানে সেই সময় তো নতুন নতুন, তখনও ইচ্ছা করে নিতে পারতো। কারণ ওনার বাবা যখন কমরুদ্দিন চৌধুরী বেঁচে ছিলেন, উনিও অনেক চেষ্টা করেছেন। সে একজন আইনজীবী ছিলেন, সেহেতু উনি চেষ্টা করার পরেও হয়নি। তার মানে বুঝতে হবে যে এটার পেছনে কত বড় প্রভাবশালী ব্যক্তিরা কাজ করেছে। তো এই জন্য এটা আসলে 29 বছর লেগে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা যে 29 বছর পরে হলো এটা হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। আজিজ মোহাম্মদ ভাই আসলে উনি তো বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন একসময়, এবং তাকে বিভিন্ন মিডিয়াতেই বলা হয়, আমরা মিডিয়া থেকেই দেখেছি বা আমরাও জেনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে, একজন মাফিয়া ডনের মতো। তো স্বাভাবিকভাবে তার তো হাত অনেক লম্বা থাকবে, সে বিভিন্ন প্রশাসনকে ম্যানেজ করে যেভাবে হোক সে ধরাছোঁয়ার বাইরে ছিল। এখন আমরা যতটুকু খবর পেয়েছি গণমাধ্যমের মাধ্যমেই হোক, আমরা ব্যক্তিগতভাবে হোক, যে উনি দেশে নেই। তো স্বাভাবিকভাবেই যদি দেশে না থাকে ওনাকে তো উনি প্রকাশ্যে আসবে না এভাবে। আর যেহেতু একটা দুইটা না, উনি অনেকগুলি মামলার আসামি, এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট চাঞ্চল্যকর হত্যা মামলা হচ্ছে সোহেল চৌধুরী এবং আমাদের সালমান শাহ হত্যা মামলা। এই দুইটার মধ্যে ওনার নাম জড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবেই উনি তো প্রকাশ্যে আসবে না, এবং উনি চেষ্টা করবে সেটাকে যেভাবে হোক লেন্দি করে, যেভাবে হোক এটাকে পেন্ডিং করবে। এখনো হয়তোবা তাই হচ্ছে, আদারওয়াইজ না হলে 4 দিন হয়ে যাবে, এখনো কেন আসামিদেরকে গ্রেপ্তার করা হবে না, এটা হচ্ছে বিষয়। ডন সামিরার সঙ্গে খারাপ একটা সম্পর্ক ছিল। সালমান শাহ যখন বাসায় থাকতো না, সে তখন বাসায় আসা যাওয়া করতো, সামিরার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ ছিল, সামিরার বাসায় আসতো এবং যেত, তার আসা যাওয়া ছিল। সালমান শাহর সঙ্গে ডনের বন্ধুত্ব ছিল, হয়তো মানছি বন্ধুত্ব ছিল, কারণ সালমান শাহ তো সেই সুদৃষ্টিতে দেখেছে। এখন ডন তার অত সুন্দর একজন স্ত্রী, তার দিকে হয়তো বা কুনজর পড়েছে, আর সে তা হাসিল করার জন্য সামিরার সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছে। আন্ডারস্ট্যান্ডিং তৈরি না হলে তো একটা ছেলে একটা মেয়ের সম্পর্ক হতে পারে না। আর এই জিনিসটা তাকে জানাজানি হওয়ার পরেও ডনও সেই সঙ্গে হাত মিলিয়েছে, কারণ ডন জানতো সালমান শাহ থাকলে কি করা যায়, তার এই সামিরার সঙ্গে তার এই সম্পর্ক বেশি দিন টিকবে না, আর এটা যদি মিডিয়ায় যায় তার ক্যারিয়ার ধ্বংস হবে। এটাই ছিল আমার মনে হয় মূল কারণ। সেই বিষয়টি আমি ভালো চোখে দেখছি না। আবার আমার কথা হচ্ছে, তারা 29টি বছর খুন করে পালিয়ে বেরিয়েছে। কেন পালিয়ে বেরিয়েছে? এটা তারা টাকা দিয়ে, একটা আইনকে টাকা দিয়ে কেনা যায়। সামিরা হক রেড্ডির যে মানে ফ্যামিলি গোষ্ঠী আছে, এই যে ফ্যামিলি, এদেরকেই একটু আইনের আওতায় বন্দি করুক না, এদেরকেই একটু আইনের আওতায় বন্দি করুক। আমরা সবসময় চাই, সামিরা আছে, ডন আছে, আজিজ মোহাম্মদ ভাই আছে, ওনার শাশুড়ি সামিরার মা লুচি আছে, এদেরকে রেজবি আছে, এদেরকে গ্রেপ্তার করা হোক, এদের গ্রেপ্তার করে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। ওদের কথার মধ্যে দেখবেন আপনারা আপনাদের মানে সঠিক তথ্যগুলো বেরিয়ে আসবে। কারণ একটা মানুষ কতবার মিথ্যে কথা বলতে পারে? আজ 29টি বছর ধরে ওরা মিথ্যে কথা বলছে। ওদের মিথ্যে কথা বলার এক্সপিরিয়েন্স 29 বছর, আর আমাদের সত্য নিয়ে লড়াই করার 29 বছর। অর্থাৎ সত্যের জয় হবে ইনশাল্লাহ।
এটা এতদিনে আত্মহত্যা মামলা হত্যা মামলায় পরিণত হয়েছে। অর্থাৎ এখন খুনিদের বিচার হবে। ওরা এতদিন ধরে যে কোনো কৌশলে হোক আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে হয়তো কোথাও টাকা দিয়েছে, আর কোথাও হয়তো বেরিয়ে গেছেই, কিন্তু ওদের বেরোনোর আর কোনো সুযোগ আমরা দেব না। সালমান শাহর আসলে 27টা মুভি আছে, 14টা মুভিতে সালমান শাবনূর জুটি বেঁধে কাজ করেছে। তবে আনন্দশ্রী সিনেমাটা আমার অনেক ভালো লাগে, চাওয়া থেকে পাওয়া সিনেমাটাও আমার অনেক ভালো লাগে। সো সালমান শাহর একটা কথা খুব মানে একটা গান আরও খুব ভালো লাগে, একটা কথাও খুব ভালো লাগে যে আমার মৃত্যুর পরে কি আমার ভক্তরা যেন আমাকে মনে রাখবে। আসলে কি মনে রাখবে? তার মৃত্যুর পরে তার ভক্তরা মনে রেখেছে এবং আজীবন তাকে আমরা কখনো ভুলতে পারবো না। আমরা কি হারিয়েছি আসলে ওর কথা মনে পড়লে আমরা কেন জানি না আমরা অশ্রুসিক্ত হয়ে যাই। এমন একজন মানুষকে মারার জন্য তাদের কত পরিকল্পনা ছিল, আর এই মানুষটাকে আজীবন বাঁচিয়ে রাখার জন্য ভক্তদের মনে হাজারো পরিকল্পনা। তাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়? হয়তো তার কিছু গানের জন্য, তার কিছু গান, তার কিছু কথা, তার স্টাইল, সমস্ত ভক্তরা এগুলোকে এখনো ভক্তরা তার মতো ক্যাপ পরে, এখনো লাখো কোটি ভক্তরা তার স্টাইল দিয়ে মাথায় কাপড় বাঁধে, গামছা বাঁধে। আসলে বলে বোঝানো যাবে না যে আমরা আসলে কি হারিয়েছি। শুধু একটা কথাই বলবো, সালমান শাহ মৃত আত্মার শান্তির জন্য তার সুষ্ঠু বিচারের প্রয়োজন। আমরা যেন তার সুষ্ঠু বিচার পাই এবং আমরা তার বিচারের জন্য রাজপথে আছি। তার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এটুকুই হচ্ছে আমাদের কথা। আমরা যখন আমরা তো প্রায় গত মাসেও গিয়েছি এই যে শাহজালাল মাজারে। ওই মাজারের সামনে গেলে মানে আমাদের মানে হৃদয়টা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে 6 সেপ্টেম্বর যখন সবাই ফুল দিতে উপরে উঠছে সিঁড়ি বেয়ে, আমরা মহিলাদের উপরে যাওয়া নিষেধ, আমরা নিচে ছিলাম। মানে আমার মনে হলো যে আল্লাহ, পুরুষ হলে আমরা তো এখন কবরটা সাফ করতে পারতাম, দেখতে পারতাম। আমরা যতবার নামাজ পড়ি ইবাদতে মার জন্য দোয়া করি, সাথে আমার ভাই ইমন ভাই সালমান শাহর জন্য আমি দোয়া করি। তাহাজ্জুদ নামাজের কথা বলে অনেকে বলবো এখানে হাসাহাসি করবো, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, একদম 5 ওয়াক্ত নামাজ পড়ি ইনশাল্লাহ। আর সাথে আমি যা দোয়া আছে আমার ভাইয়ের জন্য, আমার মানে আমি নামাজের পার্টিতে বসলে সব মৃত মানুষদের দোয়া বসকাই, সাথে আমার ভাইয়ের দোয়া বসকাই। আমি সালমান শাহর খুব কাছের এক ছোট ভাই ছিলাম, মানে সে ছিল আমার বন্ধুর মতো বড় ভাই। ওর সাথে আমার পরিচয় 1985 থেকে। তা ওর সম্বন্ধে আমি যেটা জানি, ওর আত্মহত্যা করার মতো ছেলে সে না, ওকে হত্যাই করা হয়েছে। সে আত্মহত্যা করার ছেলে না। তার মৃত্যুর 3 দিন আগে এই এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে তার সাথে আমার শেষ দেখা। তো সে খুব ওই সময় প্রাণবন্ত ছিল। মানে তাকে তো হত্যা করা হয়েছে 6ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর তার মুম্বাই যাওয়ার কথা ছিল রেজা হাসমত সাহেবকে নিয়ে। ওই শাহরুখ খান, কাজল এদের নিয়ে একটা মুভি করবে সে যৌথ। তো শাহরুখ খানকে সাইনিং মানি দেওয়ার জন্য যাওয়ার কথা। সে খুব প্রাণবন্ত। মানে 13ই সেপ্টেম্বর যাওয়ার কথা, 6ই সেপ্টেম্বর তাকে হত্যা করে দিল। তো তাকে হত্যা করে এটাকে আত্মহত্যা বলে এতদিন চালিয়ে দিয়েছে, প্রভাব খাটিয়ে, টাকা পয়সা খাটিয়ে। যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের পর একটি নতুন বিপ্লবী সরকার আমরা পেয়েছি, এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই 29 বছর পর সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারটা যেন তারা করে। 20 অক্টোবর সালমান শাহর মামা আলমগীর কুমকুর সাহেব মধ্যরাতে রমনা থানায় হত্যা মামলা দায়ের করলো। কোর্ট নির্দেশ দিল হত্যা মামলা গ্রহণের। তো এখন 20 তারিখ থেকে এই পর্যন্ত সালমান শাহ হত্যা মামলার কোনো আসামি এখন পর্যন্ত কেন অ্যারেস্ট হলো না, এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে তার হত্যা মামলার 1 নম্বর আসামি সামিরা হক এবং 3 নম্বর আসামি ডনকে কেন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হলো না, এটার কারণটা কি?
দিন তো পার হয়ে যাচ্ছে, আমরা এটা জানতে চাই। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত সামিরা হককে আগে অ্যারেস্ট করেন, ডনকে আগে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে রিমান্ড মঞ্জুর করেন, বিচার কার্য শুরু করেন। এটার অপেক্ষায় আমরা বসে আছি। জসিম সাহেব, মান্না সাহেব, আলমগীর সাহেব যাদের কথা বলছেন, এরা ছিল রিয়েল আর্টিস্ট। হ্যাঁ, তো এরা সবাই অমায়িক ছিল, এত অমায়িক যে এটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। তো ওনাদের সময় ফিল্ম ইন্ডাস্ট্রি একটা জমজমাট অবস্থা ছিল, এখন তো ফিল্ম নাই, ফিল্ম তো এখন ধ্বংস হয়ে গিয়েছে। ওনাদের সময় অসংখ্য সিনেমা হল ছিল, এখন তো সেসব সিনেমা হলও নাই। সিনেমা হল ভেঙে মানুষ মার্কেট বানাচ্ছে, শপিং মল বানাচ্ছে, তো সেগুলো তো নাই। তো লাস্ট সালমান শাহ পর্যন্ত সিনেমাটা প্রাণবন্ত ছিল, ওর মৃত্যুর পর আস্তে আস্তে সিনেমাটা ধ্বংস হয়ে গেল। তো ওনারা ছিলেন রিয়েল আর্টিস্ট। আর এখন যারা আছে, আমি যেটা বলবো এটা বললে হয়তো এখনকার আর্টিস্টরা মাইন্ড করতে পারে, মাইন্ড করলেও বলার আমার কোনো যায় আসে না। সত্য কথা বলছি, এখন যেসব আর্টিস্ট আছে এগুলি কোনো আর্টিস্টই না। ওই সময় যারা ছিল ওরা আর্টিস্ট, এখন যারা আছে এদেরকে আর্টিস্ট হিসেবেই আমি মনে করি না। আমি তো আমার মনে আছে 10 টাকায়ও ড্রেস সার্কেলে টিকিট কেটে দেখেছি, 15 টাকায়ও দেখেছি, 20 টাকায়ও ড্রেস সার্কেল যেটা ডিসি দেখেছি সিনেমা। এবং ওই সময় আপনার কোটি কোটি টাকার ব্যবসা হতো, সিনেমা হল ভেঙে পড়তো। একটা সিনেমা রিলিজ হলে এমনও দেখেছি ব্ল্যাক আর্টদের সাথে দর্শকদের মারামারি হতো যে টিকিট নাই কেন। আর এখন সিনেমা হলই উধাও হয়ে গিয়েছে।